ওয়েলকাম অল স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা ক্রান্তীয় মরু উদ্ভিদ সম্পর্কে প্রথমে আলোচনা করব। ক্লাস 10-এর জিওগ্রাফি ক্লাস চলছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ এবং ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ সম্পর্কে। তোমরা সেই ভিডিও ক্লাসটি দেখে নিও। আজকে আলোচনা করা হচ্ছে ক্রান্তীয় মরু উদ্ভিদ সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক ক্লাস। প্রথমেই ক্রান্তীয় মরু উদ্ভিদ যে পরিবেশে গড়ে ওঠে তার সম্পর্কে একটু আমরা জানব। যেখানে বার্ষিক গড় বৃষ্টি 25 সেমির কম, উষ্ণতা বেশি 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা কম এবং বাষ্পীভবনের হার বেশি, সেখানে এই উদ্ভিদ জন্মায়। একে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলে। ক্রান্তীয় মরু উদ্ভিদ নামটির মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারছি যে মরু অঞ্চলের উদ্ভিদ। ক্রান্তীয় মরু উদ্ভিদ জন্মায় সেই পরিবেশেই যেখানে বৃষ্টিপাত কম, কম বলতে 25 সেমিরও কম, তাপমাত্রা কিন্তু বেশি 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং আর্দ্রতা জলীয় ভাবটাও কম, বাষ্পীভবনের হার বেশি, অর্থাৎ জল দ্রুত বাষ্প এরকমই জায়গা, সেখানে কিন্তু এই উদ্ভিদ জন্মায়। ক্রান্তীয় মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। একে বলা হয় জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ কাকে বলে। মরু অঞ্চলের উদ্ভিদকেই কিন্তু জেরোফাইট বলা হয়। জেরোফাইট বলতে মরু অঞ্চলের উদ্ভিদকেই বোঝায়। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার এর পরবর্তী এর সম্পর্কে আরও কিছু আমরা জানব। এই ক্রান্তীয় মরু উদ্ভিদ কোথায় গড়ে উঠেছে? ভারতের কোথায়? রাজস্থানের থর মরুভূমি এবং তৎসংলগ্ন গুজরাট ও পাঞ্জাবের মরুভূমি অঞ্চলে এই ধরনের উদ্ভিদ গড়ে উঠেছে। ক্রান্তীয় মরু উদ্ভিদ ভারতের যেখানে গড়ে উঠেছে সেটি হলো রাজস্থানের থর মরুভূমি, গুজরাটের মরুভূমি এবং পাঞ্জাবের কিছু অঞ্চলে এই ধরনের উদ্ভিদ গড়ে উঠেছে। ক্রান্তীয় মরু অঞ্চলের উদ্ভিদের বনভূমিতে যে গাছগুলি দেখা যায় সেগুলো হলো ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর ও বিভিন্ন ঘাস এখানকার প্রধান উদ্ভিদ। এই উদ্ভিদগুলো কিন্তু দেখা যায়। ক্রান্তীয় মরু অঞ্চলের বনভূমিতে কোন কোন উদ্ভিদ দেখা যায় এটা কিন্তু তোমরা মনে রাখবে যে ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর, বিভিন্ন ঘাস। ক্রান্তীয় মরু অঞ্চলের বনভূমিতে এই ধরনের উদ্ভিদগুলো দেখা যায়। ক্রান্তীয় মরু অঞ্চলের বনভূমির ব্যবহার, এই বনভূমির গাছ এবং তাদের কাঠ ডালপালা কী কাজে ব্যবহার করা হয়? ঘাসের উপর ভিত্তি করে চারণভূমি গড়ে উঠেছে। এখানে যে তৃণজাতীয় ঘাসের জমি গড়ে উঠেছে, ঘাসের বনভূমি, সেই ঘাসের ওপর ভিত্তি করে চারণভূমি গড়ে উঠেছে, যেখানে পশু পালন চারণ করা হয়, তাদের খাদ্য হিসাবে সেই ঘাস ব্যবহার করা হয়। মোটামুটি এই রকমই ব্যবহার। এবার আমরা মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিচ্ছি। প্রথম বৈশিষ্ট্য, মাটির গভীর থেকে জল সংগ্রহের কারণে মূল দীর্ঘ ও শাখা প্রশাখা যুক্ত। যেহেতু মরু অঞ্চলের মাটিতে জল অনেক নিচে থাকে, এখানে জলের অভাব, তার জন্যে কিন্তু মাটির অনেক গভীর পর্যন্ত গাছগুলির মূল প্রবেশ করে, যাকে বলা হয় মূল দীর্ঘ, এবং শাখা প্রশাখা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত থাকে। এটা হলো একটা বৈশিষ্ট্য যে এই অঞ্চলের গাছগুলোর মূল দীর্ঘ হয়, মাটির গভীরে কিন্তু এরা প্রবেশ করে ও শাখা প্রশাখা যুক্ত। 2 নম্বর বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো কাণ্ড রসালো ও ক্লোরোফিল যুক্ত। এই মরু অঞ্চলের উদ্ভিদগুলো অর্থাৎ ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর, বিভিন্ন ঘাস, এই ধরনের উদ্ভিদগুলোর কাণ্ডটা নরম হয় এবং ক্লোরোফিল যুক্ত হয়। সেখানে সবুজ অর্থাৎ ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের উপস্থিতি এখানে লক্ষ্য করা হয় যেহেতু কাণ্ড নরম রসালো। 3 নম্বর যে বৈশিষ্ট্য, কাণ্ডে গ্রন্থিযুক্ত
রোম বর্তমান এবং রসালো। কাণ্ডের মধ্যে কিন্তু গ্রন্থিযুক্ত রোম থাকে এবং তাও রসালো। এর পরের বৈশিষ্ট্যটি হলো উদ্ভিদের পাতা থাকে না, থাকলেও অতি ক্ষুদ্র এবং কাঁটায় পরিণত হয়। মরু অঞ্চলের উদ্ভিদগুলোর পাতা থাকে না, পাতাগুলো কিন্তু খুব ছোট ছোট এবং প্রায় কাঁটায় পরিণত হয়ে যায়। ওই কাঁটাগুলোই কিন্তু এখানকার উদ্ভিদের পাতা। পরবর্তী বৈশিষ্ট্য, কাণ্ড ও পাতা জল ধরে রাখতে পারে। যেহেতু মরু অঞ্চলে জলের অভাব, বাতাসে বাষ্পীভবনের হার কিন্তু বেশি, তাই কিন্তু এখানকার উদ্ভিদের কাণ্ড পাতাকে জল কিন্তু ধরে রাখতে হয়। আচ্ছা, এর পরে বৈশিষ্ট্যটি হলো কাণ্ড ও পাতা কিউটিকলযুক্ত এবং মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, জল বাষ্পমোচন প্রক্রিয়ায় বেরিয়ে না যায়। মরু অঞ্চলে মাটির অনেক গভীরে জল থাকে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, তাপমাত্রা প্রচণ্ড বেশি। এই কারণে এইখানকার উদ্ভিদের পাতা থেকে যাতে জল বেরিয়ে না যায়, অতিরিক্ত বাষ্পীভবনের হারকে আটকানোর জন্য এই সকল উদ্ভিদের পাতায় মোম জাতীয় এক রকমের পদার্থ দিয়ে একরকম ছিদ্র গড়ে ওঠে, যেগুলো আর কি এই যে বাষ্পমোচন প্রক্রিয়ায় জল যে অতিরিক্ত বেরিয়ে যায়, এই অতিরিক্ত বাষ্পমোচনের হারকে আটকায়। তো এটাই কিউটিকলযুক্ত মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা এক ধরনের গ্রন্থির মতন ছিদ্র থাকে। তো তারা কিন্তু মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে বাষ্পমোচন প্রক্রিয়ায় জল বেরিয়ে না যায়, উদ্ভিদ তার দেহে জলকে সংরক্ষণ করে রাখতে যাতে পারে, তার জন্যই। এই হলো মরু অঞ্চলের উদ্ভিদ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা মরু অঞ্চলের উদ্ভিদের ব্যবহারটা তো তোমরা বুঝতেই পারলে, যে এখানকার ঘাসের উপর ভিত্তি করে চারণভূমি গড়ে উঠেছে, এটা মনে রাখবে। ক্রান্তীয় মরু অঞ্চলের বনভূমিতে যে গাছগুলো জন্মায় তাদের নামটা কিন্তু ভালো করে মনে রাখবে। ভারতের ক্রান্তীয় মরু উদ্ভিদ কোন কোন অঞ্চলে গড়ে উঠেছে তার নামটা কিন্তু তোমরা মনে রাখবে। একটা কিন্তু তোমরা ভালো করে পড়বে আর বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নেবে। এবার আলোচনা করছি পার্বত্য উদ্ভিদ সম্পর্কে। পার্বত্য উদ্ভিদ ভারতের স্বাভাবিক উদ্ভিদের একটি ভাগ হলো পার্বত্য উদ্ভিদ। হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়। তো তাদেরকে কিন্তু উচ্চতা অনুসারে, উদ্ভিদের নাম অনুসারে ভাগ করে কিন্তু শ্রেণীবিভাগ করে আলোচনা করা হয়। তো এই হলো পার্বত্য স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত, তুষারপাত, আর্দ্রতার দ্রুত পরিবর্তন ঘটে বলেই এখানে উচ্চতা বৃদ্ধিতে স্বাভাবিক উদ্ভিদেরও পরিবর্তন ঘটেছে। অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যত নিচের দিক থেকে উপরের দিকে যাওয়া যাবে, ততই উষ্ণতা কমতে থাকে। বৃষ্টিপাত, তুষারপাত এদের কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। আর্দ্রতার দ্রুত পরিবর্তন ঘটে। তাই এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উদ্ভিদেরও কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। নিচের দিকে যে ধরনের উদ্ভিদ জন্মায়, ক্রমশ ওপরের দিকে উঠতে থাকলে কিন্তু উদ্ভিদের শ্রেণীবিভাগ লক্ষ্য করা যায়। যাই হোক, এখানে উচ্চতা অনুসারে পার্বত্য স্বাভাবিক উদ্ভিদ কীভাবে গড়ে উঠেছে, কোন উচ্চতা অনুসারে কীরকম উদ্ভিদ জন্মায়, তা কিন্তু আমরা এখন একটু জেনে নেব। প্রথমেই চিরহরিত অরণ্য সম্পর্কে কথা বলবো। চিরহরিত অরণ্য, যার গাছের পাতা প্রায় সারা বছরই থাকে, তাই হলো চিরহরিত অরণ্য। যেমন পূর্ব হিমালয়ের 1000 মিটার উচ্চতা পর্যন্ত অংশে ভূমি স্যাঁতস্যাঁতে থাকে বলে শাল, সেগু, শিশু, গর্জন প্রভৃতি চিরহরিত উদ্ভিদ গড়ে উঠেছে। পূর্ব হিমালয়ের 1000 মিটার উচ্চতা পর্যন্ত এই যে স্থানটি রয়েছে, এই জায়গায় কিন্তু বিভিন্ন চিরহরিত উদ্ভিদ জন্মায়। এখানে ভূমি স্যাঁতস্যাঁতে থাকে, জলীয় ভাবটা বেশি। এই অঞ্চলে শাল, শিশু, গর্জন এই ধরনের চিরহরিত উদ্ভিদ
গড়ে উঠেছে। তাহলে পার্বত্য স্বাভাবিক উদ্ভিদের একটি হলো চিরহরিত অরণ্য। চিরহরিত অরণ্য 1000 মিটার উচ্চতা পর্যন্ত স্থানে দেখা যায়, অবশ্য পূর্ব হিমালয়ের, এবং এইখানে শাল, শিশু, গর্জন প্রভৃতি চিরহরিত উদ্ভিদ গড়ে উঠেছে। এবার 2 নম্বরে পাইন অরণ্য। পাইন অরণ্য পশ্চিম হিমালয়ের 1000 থেকে 2000 মিটার উচ্চতায় এবং পূর্ব হিমালয়ের দু একটি স্থানে বিক্ষিপ্তভাবে পাইনের বনভূমি গড়ে উঠেছে। হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যে স্বাভাবিক উদ্ভিদের তারতম্য লক্ষ্য করা যায়, বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ চোখে পড়ে, তার মধ্যে কিন্তু একটি ভাগ হলো পাইন অরণ্য। এই পাইনের বনভূমি গড়ে উঠেছে কোথায়? পশ্চিম হিমালয়ের 1000 থেকে 2000 মিটার উচ্চতার মধ্যে এবং পূর্ব হিমালয়ের দু একটি স্থানে বিক্ষিপ্তভাবে পাইনের বনভূমি গড়ে উঠেছে। এই 1000 থেকে 2000 মিটার উচ্চতার মধ্যেই কিন্তু পূর্ব হিমালয়েরও কোথাও কোথাও দু একটি স্থানে পাইনের বনভূমি চোখে পড়ে। এই হলো পাইন অরণ্য, হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। আরেকটি ভাগ রয়েছে মিশ্র অরণ্য। পূর্ব হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের 1500 থেকে 2500 মিটার উচ্চতায় দেবদারু, ওক, বার্চ, ম্যাপল প্রভৃতি উদ্ভিদ সমেত নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও নাতিশীতোষ্ণ চিরহরিত উদ্ভিদ একসাথে গড়ে উঠেছে। এই মিশ্র অরণ্য হল হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের আরেকটি শ্রেণীবিভাগ। তাহলে মিশ্র অরণ্য কোথায় চোখে পড়ে? পূর্ব হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতার মধ্যে, আর পশ্চিম হিমালয়ের 1500 থেকে 2000 মিটার উচ্চতা। এই যে স্থান, এই যে জায়গাটা 1500 থেকে 2500 মিটারের উচ্চতার মধ্যে কিন্তু দেখা যায় দেবদারু, ওক, বার্চ, ম্যাপল এই ধরনের উদ্ভিদ। এগুলো নাতিশীতোষ্ণ পর্ণমোচী। এদের গাছের পাতা কিন্তু একটা শীতের সময় ঝরে যায়, আর নাতিশীতোষ্ণ চিরহরিত উদ্ভিদ একই সাথে কিন্তু এখানে জন্মায়। এই ধরনের উদ্ভিদগুলো, এটা হলো মিশ্র অরণ্য, অর্থাৎ এখানে নাতিশীতোষ্ণ পর্ণমোচী, নাতিশীতোষ্ণ চিরহরিত উদ্ভিদ একসাথে গড়ে ওঠে। তোমাদের তো বললামই যে পূর্ব হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতার মধ্যে আর পশ্চিম হিমালয়ের 1500 থেকে 2500 মিটার উচ্চতার মধ্যে কিন্তু দেবদারু, ওক, বার্চ, ম্যাপল এই ধরনের পর্ণমোচী ও চিরহরিত উদ্ভিদ একসাথে গড়ে ওঠে। এটা হলো মিশ্র অরণ্যের আলোচনা, শ্রেণীবিভাগ, মিশ্র অরণ্যের আর কি বিস্তার। এবার হিমালয় পার্বত্য অঞ্চলের যে স্বাভাবিক উদ্ভিদ তার আরেকটি ভাগ হলো সরলবর্গীয় অরণ্য। পূর্ব হিমালয়ের 3000 থেকে 4000 মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের 2000 থেকে 4000 মিটার উচ্চতায় ফার, স্প্রুস, উইলো সমেত সরলবর্গীয় উদ্ভিদ রয়েছে। এই সরলবর্গীয় উদ্ভিদের সরলবর্গীয় অরণ্যও কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের একটি ভাগ, শ্রেণী। তাহলে সরলবর্গীয় অরণ্য কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে পূর্ব হিমালয়ের 3000 থেকে 4000 মিটার উচ্চতার মধ্যে, আর পশ্চিম হিমালয়ের 2000 থেকে 4000 মিটার উচ্চতার মধ্যে কিন্তু সরলবর্গীয় অরণ্য চোখে পড়ে। এই সরলবর্গীয় বনভূমিতে দেখা যায় ফার, স্প্রুস, উইলো এই ধরনের সরলবর্গীয় উদ্ভিদ। বুঝতে পারলে আশা করছি। আরেকটি ভাগ আছে আলপীয় অরণ্য। আলপীয় অরণ্য হলো হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের একটি ভাগ। এই আলপীয় অরণ্য দেখা যায় কোথায়? সরলবর্গীয় অরণ্যেরও ঊর্ধ্বে, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের অনেক উপরের দিকে। সরলবর্গীয় অরণ্যগুলো যেখানে গড়ে উঠেছে তারও উপরে, যেখানে বছরের 3-4 মাস বরফাবৃত ও বাকি সময় বরফ মুক্ত থাকে। অর্থাৎ সরলবর্গীয় উদ্ভিদ যে অঞ্চলে গড়ে উঠেছে হিমালয় পার্বত্য অঞ্চলের তারও উপর দিকে, যেখানে বছরের 3 থেকে 4 মাস বরফে ঢাকা থাকে আর বাকি সময় বরফ মুক্ত থাকে,
সেখানে কিন্তু আলপীয় অরণ্য গড়ে উঠেছে। আলপীয় অরণ্যের মধ্যে যে গাছগুলো রয়েছে, জুনিপার, রডোডেনড্রন ও নানা প্রকার ঘাস, এই নিয়ে হলো আলপীয় অরণ্য। এগুলো কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলের যে স্বাভাবিক উদ্ভিদের উচ্চতা অনুসারে বিস্তার, তার একদম উপরের শ্রেণীতে রয়েছে এই আলপীয় অরণ্য। অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ নিচের থেকে ক্রমশ ওপরের দিকে যত উচ্চতা অবধি বিস্তারিতভাবে রয়েছে, অবস্থান করছে, তার উপরের শ্রেণীতেই রয়েছে আলপীয় অরণ্য। বুঝতে পারলে আশা করছি। আলপীয় অরণ্যের ঊর্ধ্বে কোনো উদ্ভিদ জন্মায় না। এটি চির তুষারাবৃত অঞ্চল। অর্থাৎ আলপীয় অরণ্য হিমালয় পার্বত্য অঞ্চলের যে অঞ্চলে রয়েছে, যে উচ্চতায় রয়েছে, তারও ওপরে কিন্তু আর কোনো গাছ বা অরণ্য চোখে পড়ে না, জন্মায় না। কারণ সেটা কিন্তু বছরের বেশিরভাগ সময় প্রায় বরফে ঢাকা থাকে। এই হলো হিমালয় পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং তাদের অবস্থান। এবার আমরা জানবো যে এই যে পার্বত্য উদ্ভিদ, এই বনভূমির উদ্ভিদের ব্যবহারটা কী। পাদদেশীয় অঞ্চলের কিছু উদ্ভিদ কাষ্ঠশিল্পে ব্যবহৃত হলেও দুর্গমতার কারণে অন্যান্য উদ্ভিদ ব্যবহৃত হয় না। তবে তৃণভূমি পশুপালনে ব্যবহৃত হয়। বলা হচ্ছে যে এই যে আমরা জানলাম পার্বত্য উদ্ভিদ, হিমালয় পার্বত্য অঞ্চলের যে বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ এবং তাদের উচ্চতা অনুসারে তাদের যে এই যে অবস্থান, আমরা এই যে আলোচনা করলাম, তো এর ব্যবহার বলতে নিচের দিকে অর্থাৎ পাদদেশে অঞ্চলে যে উদ্ভিদ, কিছু উদ্ভিদ পাদদেশীয় অঞ্চলে জন্মানো কিছু উদ্ভিদ, যেটা আর কি 1000 থেকে 2000 মিটার উচ্চতার মধ্যে জন্মায়, এই ধরনের কিছু উদ্ভিদ কী হয়, কাষ্ঠশিল্পে ব্যবহার করা হয়। আর কিন্তু বেশি উপরের দিকে, বিশেষ করে সরলবর্গীয় অরণ্য, মিশ্র অরণ্য, অবশ্যই আলপীয় অরণ্য, এই ধরনের অরণ্যের কোনো উদ্ভিদের কাঠ বা উদ্ভিদের গাছের অন্যান্য কোনো অংশ কিন্তু আর ব্যবহার করা সম্ভব হয় না, কারণ দুর্গম পরিবেশ ও উচ্চতার কারণে। তাহলে পার্বত্য উদ্ভিদ, পার্বত্য স্বাভাবিক উদ্ভিদের একমাত্র পাদদেশীয় অঞ্চলের কিছু উদ্ভিদই কাষ্ঠশিল্পে ব্যবহার করা হয়। আর কিন্তু দুর্গমতার কারণে কিন্তু অন্যান্য যে উদ্ভিদগুলো রয়েছে, অন্যান্য যে আরও বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদের এখানে ভাগগুলো রয়েছে, এখানকার উদ্ভিদের কোনো কাঠ কিন্তু ব্যবহার করা সম্ভব হয় না। তবে তৃণভূমি পশুপালনে ব্যবহার করা হয়। তৃণভূমি অঞ্চলটা পশুপালনে ব্যবহার করা হয়। যেখানে তৃণভূমি গড়ে উঠেছে ওই নিচের দিকেই, সেখানকার তৃণভূমিগুলোতে পশুপালনের জন্য, পশুর খাবার দাবারের জন্য কিন্তু খাদ্য হিসাবে তৃণভূমির ঘাস ব্যবহার করা হয়। এই হলো পার্বত্য উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ। তোমরা বুঝতে পারলে আশা করছি। এরপরে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। ভারতীয় স্বাভাবিক অরণ্যের এটিও একটি ভাগ, ম্যানগ্রোভ অরণ্য। এটি নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। তোমরা সেই ক্লাসটি অবশ্যই জয়েন করো। আর তোমরা এই যে আজকে আলোচনা করা হলো, তোমরা জিওগ্রাফির তোমাদের 10ম শ্রেণীর যে ভূগোল, এই ভূগোল বইয়ের কোন টপিকটা নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা প্রত্যেকে কিন্তু আজকে যে আলোচনাগুলো করলাম, এই যে আজকে পার্বত্য উদ্ভিদ সম্পর্কে আলোচনা করলাম, এর যে ভাগগুলো, মোট ভাগ দেখা গেল 5টা। এই 5টি ভাগ কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। 5টি ভাগ, যেমন একটি হলো চিরহরিত অরণ্য। এই চিরহরিত অরণ্য কোন উচ্চতায় এই ধরনের অরণ্যটা গড়ে উঠেছে, চিরহরিত অরণ্যের অন্তর্গত যে বিভিন্ন উদ্ভিদ, তাদের নাম, এইভাবে কিন্তু এই 5টি যে শ্রেণীবিভাগ, পার্বত্য স্বাভাবিক উদ্ভিদের যে 5টি শ্রেণীবিভাগ লক্ষ্য করা যায়, এই 5টি অরণ্য অঞ্চল কোন কোন উচ্চতায় গড়ে উঠেছে এবং প্রত্যেকটা ভাগের যে উদ্ভিদগুলো আছে তাদের নামগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে মনে রেখো। আর এর ব্যবহারটা তো একদমই সোজা, যে পাদদেশীয় অঞ্চলের কিছু উদ্ভিদ, অর্থাৎ পার্বত্য বনভূমির নিচের দিকের যে অরণ্য গুলো রয়েছে, তার কিছু কাঠ কাষ্ঠশিল্পে ব্যবহার করা হয়। আর তৃণভূমি পশুপালনে ব্যবহার করা হয়। কিন্তু উচ্চতার বেশি উপরের দিকের যে অরণ্য, তাদের কিন্তু
কাঠগুলো বা তাদের কিন্তু ব্যবহার করা সম্ভব হয় না উচ্চতা ও দুর্গমতার কারণে। এটা তোমরা মনে রাখবে। এইটুকুই তোমাদের এখান থেকে পড়তে হবে। তার আগে আলোচনা করে দিলাম ক্রান্তীয় মরু উদ্ভিদ, সেখানে যা যা বলেছি এগুলো তোমরা পড়ে নিও। তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা অবশ্যই এই মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি জিওগ্রাফি ক্লাসের জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর বছরের শুরু থেকেই তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করো।